আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে সম্ভব হলো বিরলতম যে চিকিৎসা সিটি গাইডেড পেনক্রিয়াটিক সোল বায়োপসি। বলা যেতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে এই ধরনের বিরলতম চিকিৎসা গ্যাসজনিত যে রোগ রয়েছে সেক্ষেত্রে বিরলতম দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং এটি সম্ভব হয়েছে ডক্টর মৃণাল মণ্ডল এবং তার সহযোগী ডাক্তারদের ঐকান্তিক প্রচেষ্টায়। স্বাভাবিকভাবেই এই ধরনের যে রোগ রয়েছে সেই রোগীরা বর্তমানে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবে। সামগ্রিকভাবে এই চিকিৎসা পরিষেবাকে সামনে রেখে অর্থাৎ সিটি গাইডেড পেনক্রিয়াটিক সোল বায়োপসি চিকিৎসাকে সামনে রেখে আমাদের প্রতিনিধি একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মৃণাল মণ্ডলের। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএনে। আমরা লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল 19 নম্বর জাতীয় সড়ক কালীবাড়িতে যে অবস্থিত রয়েছে সেখানে বসে এর বিশেষ সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি ডক্টর মৃণাল মণ্ডলের সাথে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আসলে অ্যানাটমি যে মানুষের রয়েছে তাতে শারীরিক পরিবর্তন এবং রোগ, সেই রোগ হতেই পারে, হবেও, এটা হচ্ছে গঠন, কিন্তু তার প্রতিকার রয়েছে। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল এই যে রোগ রয়েছে মানুষের চিকিৎসার প্রত্যেকটা বিভাগকে আরো উন্নত করে এই দক্ষিণবঙ্গের মধ্যে একটি যথেষ্ট খ্যাতি লাভ করেছে। এবং কিন্তু তাদের সিএসআর প্রকল্পগুলো এমন রয়েছে, তারা কিন্তু চাইছে না যে মানুষের রোগ হোক, কিন্তু রোগ হলে তার নিরাময়, তার প্রতিকার তো করতেই হবে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর মৃণাল মণ্ডলের সাথে আমরা কথা বলবো এই রোগটা কিভাবে হয়, এই রোগের প্রতিকার কিভাবে, সাইড এফেক্ট কি কি হতে পারে, এবং আমার গ্যাস হচ্ছে এটাকে তুচ্ছভাবে না দেখে তার দ্রুত চিকিৎসা করা দরকার, চিকিৎসকের কাছে যাওয়া দরকার এবং নিয়মিত ওষুধ খাওয়া দরকার। কি কি বক্তব্য উঠে এলো শোনাবো আপনাদের। নমস্কার। প্রথমেই বলি স্যার, এই সাধারণ মানুষের আমার গ্যাস হয়েছে, বাজার থেকে দুটো ট্যাবলেট কিনে খেয়ে নিল, কিন্তু এই যে বিষয়টা গ্যাস, তার একটা মানে অনেক দূর প্রভাবিত হতে পারে এই জিনিসটা। প্রথমে আপনাকে বলবো, এই যে আমার গ্যাস হয়েছে এটা কিসের থেকে হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে তাতে গ্যাসের প্রবলেমটা মোটামুটি সবারই, হ্যাঁ, সে বড় হোক ছোট হোক সবারই মোটামুটি মানে কোনো সময় রেগুলার গ্যাসের প্রবলেম হয়, কারোর অল্প সময় হয় একটু গ্যাসের ওষুধ খেলাম ঠিক হয়ে গেল। কিন্তু যাদের রেগুলার হয় তাদের ক্ষেত্রে দু তিনটে জিনিস আছে, যে আমাদের এজ ফ্যাক্টর কি, হ্যাঁ, বা তার সঙ্গে কোনো অ্যালার্ম সিমটমস আছে কিনা। যদি তার ওজন মানে ওয়েটটা কমতে শুরু করে, যদি গ্যাস্ট্রাইটিসটা ডেইলি হতে শুরু করে, হ্যাঁ, বা তার সঙ্গে সঙ্গে হলো কোনো দিন যে একদিন খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর সন্ধ্যে পর্যন্ত কোনো খিদেই পেলো না, পেটটা ফাঁপা ফোলা ফোলা আছে, এই জিনিসগুলো অনেক সময় দু তিনটে জিনিস রোগ ক্যারি করতে পারে। যে পেটের ভেতরে এইচ পাইলোরি বলে একটা ইনফেকশন হয়, হেলিকোব্যাক্টর পাইলোরি, তার কারণে আমাদের গ্যাস্ট্রাইটিস হয়, তার কারণে গ্যাস্ট্রিক আলসার হয় এবং লং টার্মে গ্যাস্ট্রিক ক্যান্সারও হতে পারে। তো তার জন্য আমরা যেটা করতে পারি, তো সবসময় গ্যাসের ওষুধ না খেয়ে আমরা যদি একটা ইনিশিয়াল প্রিলিমিনারি একটা এন্ডোস্কোপি করে দেখতে পারি যে ওখানে কোনো গ্যাস্ট্রাইটিস আছে কিনা, আলসার আছে কিনা, বা কোনো ম্যালিগনেন্সি বা গ্রোথ আছে কিনা, সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। অ্যাজ ওয়েল যদি কিছু না থাকে তাহলে আমরা একটা সিম্পল র্যাপিড ইউএস টেস্ট বলি, আরইউটি, তো সেটা করে আমরা ডিটেক্ট করতে পারবো যে এইচ পাইলোরি ইনফেকশনটা আছে কি নেই। এইচ পাইলোরি ইনফেকশনটা যদি থাকে আপনার বডিতে, লং টার্মে না আপনার যতই গ্যাসের ওষুধ আপনি খান তাহলে গ্যাস কিছুতেই কমবে না। হ্যাঁ, আপনি খেতেই থাকবেন, এই গ্যাসের একটা ওষুধ খেলেন, ওটা বাদ দিয়ে অন্য কোনো ডাক্তার অন্য কোনো গ্যাসের ওষুধ দিল, এবং কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খেতে থাকবেন, এই ব্র্যান্ড থেকে ওই ব্র্যান্ড, সেই ব্র্যান্ড থেকে সেই ব্র্যান্ড, কোনোদিন সারবে না। তো যতদিন না পর্যন্ত আমরা এইচ পাইলোরিটা মারতে পারবো, কিল করতে পারবো, তার একটা প্রোটোকল আছে, সেটা এখন বলতে গেলে অনেক টাইম লাগবে। তো সেটা যতক্ষণ না কিল করতে পারবো আমরা গ্যাসের প্রবলেম কিছুতেই কমবে না। যখনই দেখবেন এটা আপনার মারা গেছে বাই ইনভেস্টিগেশন, হ্যাঁ, এন্ডোস্কোপি এবং ট্রিটমেন্টের কারণে, তখন গ্যাসের প্রবলেমটা মানে কমে গেছে এবং লং টার্মে গিয়ে ওটা যে ক্যান্সারের যে সম্ভাবনাটা যেটা আছে সেটাও অনেক কমে যাবে। ঠিক আছে, এবার তার ক্যাটাগরাইজ করতে লাগে যে কোন পেশেন্টটা আমি আর্লি ট্রিটমেন্ট করবো, কোন পেশেন্টটাকে দেখবো ইনিশিয়ালি কিছু গ্যাসের ওষুধ দিয়ে কমানো যায় কিনা। তো যে পেশেন্টের এজ ফ্যাক্টর, যেটা পেশেন্ট মোর দেন 45 ইয়ার্স অফ এজ, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যালার্ম সিমটমস আমরা দেখি, তাহলে কিন্তু ইমিডিয়েট করতে লাগে। আর যদি একটা 25 বছরের কোনো ছেলে আসে, তার গ্যাস্ট্রাইটিস হচ্ছে, হ্যাঁ, তাকে আমরা ইনিশিয়াল 2 উইক্সের গ্যাসের ওষুধ দিয়ে তারপরে যদি না কমে তখন আমরা এন্ডোস্কোপি করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে রেগুলার কেউ 20 বছর ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, কেউ যদি রেগুলার গ্যাসের ওষুধ খায় তার বডিতে অনেক চেঞ্জেস আছে। যেমন গ্যাসের ওষুধ খেলে আমরা যে গ্যাসের মধ্যে যে পিএইচ যেটা বলি, হ্যাঁ, অ্যাসিডিটি, সে অ্যাসিডিটি গ্যাসের ওষুধ খেলে
পিএইচটা বেড়ে যায়, ঠিক আছে? তো পিএইচ বাড়লে কি হয়, আমরা যখন নর্মাল গ্যাস্ট্রিক পিএইচ 2 থেকে 3, এবার নর্মাল সেখান থেকে খাবার যখন আমি খাবো, খাবারের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো আছে সেগুলো ওই পিএইচে কিল হয়ে যায়, মরে যায়। কিন্তু যখনই গ্যাসের ওষুধ বারবার আমি সারা জীবন ধরে 15 বছর 10 বছর খেয়ে যাচ্ছি, তখন ওই পিএইচটা সবসময় 6, 5, 6, 7 এরকম থাকে। তখন কি ওটা মরতে চায় না, ওইটা পেটের ভিতরে যায়, হ্যাঁ। এবং সেটা সবসময় হয় পেটে ফোলা, ব্লোটিং, গ্যাস, পায়খানার প্রবলেম, কনস্টিপেশন হচ্ছে, কারো ডায়রিয়া হচ্ছে, এইগুলো হয় এবং গ্যাস বেশি হতে থাকে রেদার দেন গ্যাস কম, ঠিক আছে? আরো অনেক জিনিস হয়, যেমন অস্টিওপোরোসিস হয়, নেফ্রাইটিস হয়, গাট ডিসবায়োসিস হয়, অনেক কিছু প্রবলেম হতে থাকে রেগুলার। আমি বলছি স্যার, একটা লেম্যান ধরুন, একটা লেম্যান, প্রথমে তাকে আপনি যদি সাজেস্ট করেন, আমি যদি হ্যাবিটসটা চেঞ্জ করব, হ্যাঁ আমি বলছি যে যদি একটা পেশেন্ট, ধরো একটা 20 বছর 25 বছর পেশেন্ট আছে, তাকে আমি কিছু ফুড হ্যাবিট চেঞ্জেস করে দিলাম, সামথিং 2 সপ্তাহের ওষুধ দিলাম, হ্যাঁ। এটা হতে পারে। এবার কিন্তু যদি কোনো পেশেন্ট ধরো ওই গ্যাসের প্রবলেম 10 বছর ধরে আছে, হ্যাঁ, তার 30 বছর থেকে 35 বছর 50 বছর পর্যন্ত গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু একটা ইনিশিয়াল এন্ডোস্কোপি করবো, ঠিক আছে? এন্ডোস্কোপি করে দেখবো যে অন্য কিছু আছে কিনা, ঠিক আছে? তো লেমেনের ভাষায় গ্যাসটা একদমই এরকম নয় যে আমি ওষুধ খেলাম, ওভার দ্য কাউন্টার ওষুধ খেলাম, এটা সেরে যাবে, এইভাবে, এরকমটা নয়। যদি আমরা রেগারেন্ট প্রবলেম হতে থাকে, যে একটা গ্যাসের ওষুধ খেলেন, আবার 2 দিন পরে আবার একটা খাচ্ছেন বা ডেলি খাচ্ছেন, তাহলে কিন্তু আমার গ্যাস যে অ্যাবভ 45 একটা এন্ডোস্কোপি করে স্ক্রিনিং করে নেওয়া উচিত। আর যদি তার থেকে কম হয় কিন্তু রেগুলার সিমটমস আসছে, তাও কিন্তু এন্ডোস্কোপি করা উচিত। এন্ডোস্কোপি করার পরে আপনাদের চিকিৎসা শাস্ত্রে যেটা বেরিয়ে আসলো মনে হয়, সেটা যদি নেগেটিভ হয়, সেটা ওষুধের নেগেটিভ যদি হয়, সবই ওষুধের দ্বারা ঠিক হবে, কিন্তু একটা আমাদের প্রোটোকলের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যে কখন আমি গ্যাসের ওষুধটা চালাবো, কতদিন চালাবো, কখন বন্ধ করব, কি রকম খাবারটা খাবো, ডায়েটটা ঠিক করতে হবে, হ্যাঁ, লেট নাইট খাবো না, হ্যাঁ, লেবু জাতীয় খাবার খাবো না, দুধ জাতীয় খাবার খাবো না, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের কাছে যখন আমরা কনভে করবো, যখন সমস্ত কিছু হওয়ার পর, তাহলে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটাই সেইভাবে বানাতে পারবো। স্যার, গ্যাসের ওষুধকে কি খাওয়া যাবে না? গ্যাসের একটা যদি গ্যাস হয় তাহলে 2-3-4টা জিনিস আমাকে মেনটেন করতে লাগবে। এক হচ্ছে সাইট্রেট বেসড ফুড। সাইট্রেট মানে যেখানে যে খাবারগুলো সাইট্রিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড বলে তৈরি হয়, যেমন লেবু জাতীয় খাবারগুলো, সে সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড একদম ডাইরেক্ট হয়ে যাবে। বা এই যে টমেটো বা যেগুলো সাইট্রিক অ্যাসিড তৈরি করে, স্পাইসি ফুড, হ্যাঁ, ফ্যাটি ফুড, এইগুলো প্রচুরক্ষণ সারাক্ষণ পেটে থাকে, অনেক গ্যাস্ট্রিক মোটিলিটি কমিয়ে দেয়, অনেকক্ষণ পেটে থাকে, আস্তে আস্তে করে স্লো মোটিলিটি হয়। তাদের ক্ষেত্রে আমাদের সেই খাবারগুলো কিছুদিন অ্যাভয়েড করতে লাগবে, ঠিক আছে? প্লাস ফ্রিকুয়েন্ট মিল, মানে যে পেশেন্টের বেশি খেয়ে নিলে সমস্যা হচ্ছে, তাদের কথা হচ্ছে দিনে 3 বারের জায়গায় দিনে 5 বার করে খেতে হবে, কম করে খেতে হবে। এবার যে পেশেন্টের বিশেষ করে ঢেকুর উঠছে, গা গলা বুক জ্বালা করছে, তাদের জিআরডি সিমটমস হচ্ছে, তাদের অল্প খাওয়ার সঙ্গে যাতে শুয়ে না পড়ে, আধা ঘন্টা একটু শোয়ার পর বসে বা কাজকর্ম করে, টিভি দেখে, কিছু করে, সেগুলো, হ্যাঁ, বা সবসময় মানে কাত হয়ে যে শোয়া, আমরা সবসময় লেফট বা রাইট কোনো দিকে তো শুই, তো সবসময় আমরা যেন মানে ডান দিকে করে শোয়ার চেষ্টা করি, লেফট সাইডে যেন না করে শোয়ার চেষ্টা করি, ডান দিকের হাতের, হ্যাঁ, ঠিক আছে? তো তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের যে সিমটমস গুলো অনেকটা কমে যাবে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে ডায়েটারি মডিফিকেশন। অনেক সময় যে পেশেন্টের অনেক দিন ধরে গ্যাসের প্রবলেম আছে, সেই পেশেন্টের অনেক সময় ভিসেরাল হাইপার সেন্সিটিভিটি বলে একটা জিনিস হয়, যেটা মাথার সঙ্গে, পেটের সঙ্গে মাথার অনেক সম্পর্ক থাকে, হ্যাঁ, গার্ড বেন, আমরা নিউরাল পাথওয়ে যেটা বলি, সেটা আমরা অল্টার্ড হয়। অনেক সময় গ্যাসের ওষুধের সঙ্গে সঙ্গে কিছু অ্যানজিওলাইটিক বা কিছু অ্যান্টি ডিপ্রেশন দিতে লাগে, সেটা অনেক পরের ব্যাপার, অনেক পেশেন্টকে দেখে আমরা বুঝতে পারি। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে গ্যাসের প্রবলেমে ধরুন একটা ঢেকুর উঠছে, গ্যাস হচ্ছে, এটা বাদ দিয়ে আর কি মানে আমি বলছি এক্সট্রিম পয়েন্টে যখন যাচ্ছে পেশেন্টটা, আর কি সিমটম তার শরীরের মধ্যে হতো? গ্যাসের প্রবলেম যদি হয়, গ্যাসের প্রবলেমের সঙ্গে আমাদের যে স্টমাকটা ভেগাল পাথওয়ে দিয়ে মডুলেটেড হয়, মানে ভেগাস নার্ভ দিয়ে। তো ভেগাস নার্ভটা আমাদের সাধারণত ব্রেন থেকে আসে, তো সবসময় পেশেন্টের একটা অ্যাংজাইটি হবে, মনে হবে যে এই খেলে বোধ হয় গ্যাস হয়ে যাবে, পেটটা ফোলা থাকবে, অস্বস্তি করবে, হ্যাঁ, এই জিনিসগুলো মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে। এবং বাইরে গেলে মনে হবে এটা খাবো না, ওটা খাবো না, হ্যাঁ, এবার শরীরে ঝিনঝিন ভাব হবে, মাথা ঘোরাতে পারে, হ্যাঁ, মাথা ভার হতে পারে, যাতে বেশি গ্যাসটা এসে মাথা ভার হলো, সেইগুলো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম সিমটমস হতে পারে, ঠিক আছে? কিন্তু এই নয় যে শুধু ওই গ্যাসের
জন্য হচ্ছে, অন্য কারণেও হতে পারে, হতে পারে। ঠিক আছে। তো আমাদের গ্যাস জিনিসটা নেগলেক্ট করা উচিত নয়। সবসময় একটা গ্যাস্ট্রোসি আমার কাছে হোক, যার কাছে হোক, হ্যাঁ একটা মিনিমাম প্রিলিমিনারি একটা দেখানো উচিত। সে বুঝতে পারবে যে এটা আমরা খারাপের দিকে আছে না ভালো সামথিং কিছু ওষুধগুলো সেরে যাবে। আরেকটা লাস্ট আপনাকে জিজ্ঞাসা করছি যে ফিজিক্যাল ফিটনেস, শরীরের একটু চর্চা, ধরুন একটু ব্যায়াম, একটু হাঁটা, শরীরের চর্চাটা খুব দরকার। কারণ যে পেশেন্টদের ধরো একটু হেভি পেশেন্ট যারা আছে, হেভি পেশেন্টের দু তিনটে জিনিস হয়। একটা হচ্ছে অ্যাবডোমিনাল যে কম্প্রেশন যেটা হয় সেটা লাংস সেটা স্টমাকে চাপ দেয়, তখন কি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার যেটা থাকে সেটা ফুলে ওপেন থাকে, ওই জন্য সবসময় একটা গলা বুক জ্বালা ঢেকুর হতে থাকে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা এক্সারসাইজ করি, ফিজিক্যাল ফিটনেস রাখি, আমাদের বডিতে এন্ডোরফিন বলে একটা হরমোন হয়, সেই হরমোন সিক্রেশন হয়। সেটা কি করে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে আপনার টাইটেন করে এবং একটা ফিল গুড ফ্যাক্টর মানে সেরোটোনিন হরমোন এগুলো যেগুলো আছে সেগুলো আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি এবং কিছুগুলোকে বাড়িয়ে দেয়। তাতে খাওয়ার সবসময় বেশি পেটে সবসময় থাকতে পারে না, সবসময় গ্যাসের প্রবলেমও অনেক কমে যায়। এইগুলোর সঙ্গে খুব রিলেটেড, বুঝতে পেরেছেন? যে সমস্ত রোগগুলো রয়েছে সে সম্বন্ধে আমরা ডাক্তার মৃণাল মণ্ডল, আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের ইন হাউস গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের আমরা বিভিন্ন উপদেশমূলক চিন্তা ভাবনা শুনলাম, তিনি গাইড করলেন এসবিএন দর্শকদের। পাশাপাশি এবার শুনবো এখানে এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে যে সমস্ত চিকিৎসাগুলো ডাক্তার মৃণাল মণ্ডল করে থাকেন সেই পদ্ধতিগুলো কি কি আমরা একবার বোঝানোর চেষ্টা করবো, যেগুলো অতি উন্নত মানের চিকিৎসা পরিষেবা ডাক্তার মৃণাল মণ্ডলের কাছ থেকে আমরা শুনবো। আমাদের এখানে আমরা প্রত্যেক দিন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ইআরসিপি রিলেটেড যে প্রসিডিওরগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এখানে শনিবার করে হয়। প্লাস এন্ডোস্কোপি সঙ্গে সঙ্গে এন্ডোস্কোপিক গাইডেড প্রসিডিওর যেমন পলিপেক্টমি, হ্যাঁ এন্ডোস্কোপিক পাইল স্প্যান্ডিং, এগুলো ডেলি আমরা যদি পেশেন্ট বেসিস আসে ডেলি আমি করতে পারি, কারণ ডেলি আমি থাকি। তার সঙ্গে সঙ্গে ইউএসজি গাইডেড লিভার অ্যাবসেস ড্রেনেজ, ইউএসজি গাইডেড লিভার বায়োপসি, সিটি গাইডেড এফএনএসি, সিটি গাইডেড প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি বায়োপসি, এইগুলো আমি নতুন করে শুরু করেছি এখানে। এবং এর জন্য আমাদের অনেক ডায়াগনস্টিক, থেরাপিউটিক এবং ট্রিটমেন্টে অনেক সুবিধা হয়েছে। এগুলো নতুন চালু হয়েছে এবং আমি আমার তরফ থেকে বলতে চাই আরও অনেক অ্যাডভান্স প্রসিডিওর আমাদের আরও চালু করব আমরা ধীরে ধীরে। এবং আমরা আমাদের সমস্ত বর্ধমানবাসী বা যারা আছে সবাইকে বলতে চাইছি এখানকার লোকরা আমরা এখানে আসুন, ভালো ট্রিটমেন্ট পান এবং ভালো হয়ে যান। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.